বঙ্গোপসাগরে বছরের সর্বোচ্চ জোয়ার আজ, উচ্চতা প্রায় 10.5 ফুট, জানিয়েছেন বিশেষজ্ঞরা। কক্সবাজারে পাহাড় ধসে 4 জনের মৃত্যু। বান্দরবনে জীবনের ঝুঁকি নিয়েই পাহাড়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার, বারবার সতর্ক করেও সরানো যাচ্ছে না। সেচ কাজ ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা নদীকে ঘিরে নির্মাণ করা অর্ধশত স্লুইস গেট কাজে আসছে না। সিটি কর্পোরেশনের ড্রেনেজ অব্যবস্থাপনায় কারণ। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা। সঠিক তথ্য নেই কারো কাছে, নিখোঁজদের বিষয়ে স্বজনদের তৎপর হওয়ার আহ্বান। এবং তহবিল না থাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে প্রয়োজনীয় সহায়তা দিতে পারছে না এসএমই ফাউন্ডেশন, শক্তিশালী করার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ভূ উপরিস্থ পানি দিয়ে চলবে কৃষিকাজ, রক্ষা হবে জীববৈচিত্র্য। এ লক্ষ্য নিয়ে 80 দশকে রাজশাহীর পদ্মা নদীকে ঘিরে নির্মাণ করা হয়েছিল প্রায় অর্ধশত স্লুইস গেট। আর শহর ঘেঁষা উপজেলাগুলোর খাল বিলে পানি নেওয়ার জন্য খনন করা হয়েছিল 19টি খাল ও ফ্লাড ড্রেন। কিন্তু সিটি কর্পোরেশনের ড্রেনেজ অব্যবস্থাপনায় পদ্মার অতিরিক্ত পানি কাজে আসে না। সিটি মেয়র এ বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের কথা বলছেন। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। শহর ঘেঁষে এঁকে বেঁকে চলা পদ্মা উজান থেকে ধেয়ে আসা ঢলে এখন টইটম্বুর। থই থই পানিতে তলিয়ে যাচ্ছে জেগে ওঠা চর, শহর রক্ষা বাঁধ বেয়ে বাড়ছে পানি। ইতিমধ্যে পানি ঢুকেছে নদী তীরের বেশ কিছু বাড়িঘরে। পদ্মার অতিরিক্ত পানি ও প্রবল স্রোতে চাপ বাড়ছে বাঁধের ওপর, ভাঙছে নদীর পাড়। পানি উন্নয়ন বোর্ড বাড়তে থাকা এ পানি শহর রক্ষা বাঁধের সুইচ গেটগুলো দিয়ে বের করতে চাইলেও নগরীর ড্রেনের নাজুক অবস্থা ও খাল দখলের কারণে তা সম্ভব হচ্ছে না। বসতি বেড়ে যাওয়াতে এবং যে এলাকাগুলোর মধ্যে দিয়ে এটা দেওয়া হতো ওই এলাকার লোকের আপত্তির কারণে এটা আর ব্যবহার করা যাচ্ছে না। আর সিটি কর্পোরেশনের ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বৃষ্টির পানি ছাড়া সুইচ গেটকে ঘিরে তৈরি করা খাল থেকে পদ্মার পানি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না কৃষক। নদীটা ভরলে হয়তো বা সুইচ গেট খুলে দিল, পানি গেলে নামিয়ে গেল, কিন্তু আমরা যদি পদ্মা নদীর পানিটা যদি পাই তাহলে বৃষ্টির পানিটাতে ওটা আশ্বাসটা আমরা পাই না। পদ্মা নদীর গেট ধরেন পানি ছাড়লে এখানে ধরেন মাছ চাষ হবে, কৃষকের উপকার হবে, পানিটা নিঃশ্বাস দেওয়া হবে। খাল যদি খনন করা হয় তাহলে ভবিষ্যতে আমাদের পানি কাছে আসলে আবাদ ফসল করতে সুবিধা হবে। অবশ্য শহর থেকে পদ্মা নদীর বা যে কোনো পানি নামাতে সুইচ গেটের ব্যবহার নিয়ে নতুন করে পরিকল্পনা ও প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। নতুন করে 2050 পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা বর্ধিত অংশে আমরা এটি পরিকল্পনা করার ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গেল বর্ষায় শহর পয়েন্টে পানির উচ্চতা উঠেছিল সর্বোচ্চ 18.04 সেন্টিমিটার। এতে মাত্র একটি সুইচ গেট খুলে দিলে ড্রেনের অব্যবস্থাপনার কারণে পানিবন্দী হয় নগরীর ফুৎকিপাড়া সহ বেশ কিছু নিচু এলাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ভারী বর্ষণের কারণে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 4 জন। গত রাত 3টার দিকে শহরের লাইট হাউস এবং রামুতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় টানা বৃষ্টির কারণে রামু উপজেলার চেইনদা এলাকায় পাহাড় ধস হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 5 বছরের শিশু সাইমা ও 7 বছর বয়সী জিহানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের বাবা জিয়াউর রহমান ও মা আনারকলিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে একই সময় অপর একটি পাহাড় ধসে শহরের লাইট হাউস এলাকায় 4 জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। মাটির নিচে থেকে আমরা 3 জনের খল্লা কোন রকম বার করছি, তখন হুট করে আরেকটা ধাপ পড়ে গেছে। 4 জনকে আমরা ওইখান থেকে মাটি খুঁড়ে দেওয়াল ভেঙে আমরা উদ্ধার করলাম। সবাই উদ্ধার করার পর আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাই। উদ্ধার অভিযান শেষ করেছি ইতিমধ্যে। টোটালি 4 জন মারা গেছে এবং 4 জন উদ্ধার হয়েছে, জীবিত উদ্ধার আছে। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও
বান্দরবনের পাহাড়গুলোতেই জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছে কয়েক হাজার পরিবার। বারবার সতর্ক করার পরও কোনোভাবে সরানো যাচ্ছে না তাদের। বাসিন্দাদের দাবি, পুনর্বাসনের সুযোগ না থাকায় ঝুঁকি নিয়েই থাকছেন তারা। এদিকে নিয়ম না মেনে পাহাড়ে বসতি স্থাপন বাড়তে থাকায় আরও ধসের আশঙ্কা করছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। তবে জেলা প্রশাসন প্রাণহানি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। জেলা প্রতিনিধি এস বাসুদাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমেই পাহাড় ধসে প্রাণহানি ঘটছে বান্দরবানে। চলতি বছরও কয়েক দফা পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 8 জনের। গত কয়েকদিনের টানা বর্ষণে নতুন করে দেখা দিয়েছে ধসের সংখ্যা। এর মধ্যেই দিনের পর দিন মানুরটেক মেঘলা পর্যটন সড়কের পাহাড় কেটে তৈরি হচ্ছে নতুন নতুন বসতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা তৈরি করা হলেও তাদের সরানো যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, মৃত্যু ঝুঁকি জেনেও বাধ্য হয়েই তাদের থাকতে হচ্ছে। সরকারের কোনো উদ্যোগ নিয়ে হার যখন সমতল জায়গার মধ্যে তারা গর্ত বানিয়ে দিবে, এই সমস্ত কিছু উদ্যোগ নিয়ে দরকার। খুব গরিব পরিবার আইয়ার ভারত তবে গরবানি ভরিয়ে চাষবাস করে হাত দেয় কিছু নাই তো, তার একদমই কিছু নাই। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, প্রতিনিয়ত ইচ্ছেমাফিক গাছপালা আর মাটি কাটার কারণে পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জীবিকার তাগিদে পাহাড়ে বিভিন্ন ধরনের যে গাছপালা আছে, গাছপালাগুলো কেটে ফেলতেছে। যেভাবে পাহাড়কে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার করতেছে না। পাহাড়ের মতো সমতলের মতো আমাদেরকে বসবাস অভ্যাস করতে হবে, না হলে প্রতি বছর এই হতাহতের ঘটনা ঘটতেই থাকবে। জেলা প্রশাসক জানান, পাহাড়ে বসবাসকারীদের সরানো না গেলেও দুর্যোগ ও প্রাণহানি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায় থেকেও আপনার পাহাড়ে বসবাসরত যারা জনগোষ্ঠী, তাদের বাড়ি ঘরগুলোকে আরো কিভাবে টেকসই করা যায়, নিরাপদ নির্বিঘ্নে যাতে করে তারা বসবাস করতে পারে, সেই লক্ষ্যে চিন্তা ভাবনা করছে। সরকারি হিসেবে 2006 থেকে এ পর্যন্ত বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 72 জন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। একটি বেসরকারি সংস্থার হিসেবে প্রায় 15,000 পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। সময় সংবাদ, বান্দরবান। সময় সংবাদে আরো থাকছে, অভিভাবকহীন টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্যাহত শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। বঙ্গোপসাগরে আজ বছরের সর্বোচ্চ জোয়ার চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর উচ্চতা হতে পারে প্রায় 10.5 ফুট। জোয়ারের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাথীলা। চলতি বছরের 705টি জোয়ারের মধ্যে আজ সবচেয়ে উঁচু জোয়ার হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সকাল 8টা থেকে শুরু হয়েছে বলতে জোয়ারের পালা, অত বলা যায় সময় যত গড়াচ্ছে জোয়ারের পরিমাণ তত বাড়ছে। তবে আমরা যদি জানতে, স্থানীয়রা বলছেন হয়তো দুপুর 12টার দিকে তো মূল জোয়ারটি আসবে, বিশেষ করে যেটি ভরা জোয়ার বলে সে জোয়ারটি আসবে। এবং বলা যাবে যে 705টি জোয়ারের মধ্যে গতকাল ছিল দ্বিতীয় সর্বোচ্চ জোয়ার, এবং যার উচ্চতা ছিল 3.236 মিলিমিটার, যার অর্থাৎ বলা যায় 8 থেকে 10 ফুটের মতো। এবং আজ হবে সবচেয়ে বড় জোয়ারটি, যার উচ্চতা বলা হচ্ছে 3.256 মিটার, অর্থাৎ যার উচ্চতা প্রায় হচ্ছে 18 বা 10 ফুটের বেশি। এখন এই জোয়ার নিয়ে কথা বলবেন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের বিভাগের অধ্যাপক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী। আপনি কি বলবেন আজকে জোয়ারের আসলে বিশেষত্বটা কি? জোয়ার ভাটা আসলে সমুদ্র উপকূলে একটি স্বাভাবিক ঘটনা। সমুদ্রে ভাটা হবে, জোয়ার হবে, কাজেই শুধু জোয়ার ভাটার মধ্যে বিশেষত্ব কিছু নেই। তবে আমাদের বঙ্গোপসাগরে, বিশেষ করে আমাদের সমুদ্র উপকূলে শীতকালের সমুদ্র লেভেল থেকে আমাদের এই মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয়, এই মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের সমুদ্রপৃষ্ঠ প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত উপরে ওঠে, যার ফলে আমাদের এই বর্ষাকালে জোয়ার ভাটাগুলো হয় অনেক বেশি তীব্র। তার সাথে যদি অমাবস্যা এবং পূর্ণিমার যোগ একসাথে যুক্ত হয়, তাহলে জোয়ারগুলি হয় অনেক বেশি তীব্র। এবং এই 2017 সনের যে 705টি জোয়ার হবে, সেই জোয়ারগুলোর আগে থেকেই প্লট করা আছে। তার মধ্যে আজকেই আমাদের হিসেব অনুযায়ী আজকে সর্বোচ্চ জোয়ারটি হবে। আগেই বলেছি জোয়ার ভাটা স্বাভাবিক বিষয়, এর মধ্যে বিশেষত্ব কিছু নেই। কিন্তু এখন চট্টগ্রাম শহরে জোয়ারের পানি বিস্তীর্ণ অঞ্চল যেভাবে নিমজ্জিত করে ফেলছে, আমরা ধারণা করছি সমুদ্রের পৃষ্ঠ জলবায়ু পরিবর্তনজনিত কারণে কিছুটা উপরে উঠেছে, আবার আমাদের শহরেরও বিভিন্ন নিচু অঞ্চল সম্ভবত ভূমি নিচের দিকে নেমে গিয়েছে, যার ফলে আমাদের কাছে এখন এই বর্ষাকালের অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যার ফলে আমরা এখন মিডিয়া এবং বিজ্ঞানীরা, আমাদের ছাত্র গবেষকরা সহ আমরা এখন মাঠে কাজ করছি
টেকনোলজি গবেষণা করে বের করবার জন্য যে চট্টগ্রাম শহরের কোন কোন অঞ্চল এই উচ্চ জোয়ারগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হবে, এবং ভবিষ্যতে এই তথ্যগুলো আসলে যারা প্ল্যান করবেন শহরকে এই নিমজ্জিত হবার থেকে রক্ষা করবার জন্য, তারা হয়তো এই তথ্যগুলোকে সঠিকভাবে ব্যবহার করে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন। সেজন্যই একটা কথা বলছিলেন যে ভাটার সময় যে ভাটার যে উচ্চতা, এখন যে জোয়ার উচ্চতর হবে, তাহলে কতটা ব্যবধান হতে পারে? ভাটা এবং জোয়ারের ব্যবধান আজকে হবে প্রায় 18.5 ফিট। কিরকম একটু বলো, বুঝি বলবেন স্যার? এটা প্রায় একটি দোতলা ভবন, একটি দোতলা ভবনের সমান উচ্চতা ভাটা এবং জোয়ারের মধ্যে হবে আজকে। আজকে কি অবস্থা হতে পারে শহরে, আপনার ধারণাটা কি, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, এখন আজকে কি অবস্থা হতে পারে বলে মনে হয়? এই বর্ষায় আমরা পুরোটাই দেখছি যে চট্টগ্রাম শহরে 40-45 থেকে 50 অংশ ডুবে যাচ্ছে। তার সাথে যখন বৃষ্টি যুক্ত হচ্ছে, এই বৃষ্টির পানি নামতে পারছে না জোয়ারের সময়, যার ফলে দেখা যায় চট্টগ্রাম শহর লম্বা সময়ের জন্য সারাদিন জলাবদ্ধ ছিল। গতকাল একই রকমের প্রায় উচ্চ জোয়ার ছিল এবং প্রচুর বৃষ্টিপাত, প্রায় 232 মিলিমিটার বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে। সেই হিসাবে চট্টগ্রাম শহর গতকাল দুর্বিষহ একটি শহরে পরিণত হয়েছিল। আজকেও এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আজকে সন্ধ্যা পর্যন্ত হয়তো এই বৃষ্টি চলমান থাকবে, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আজকেও চট্টগ্রাম শহরের বিস্তীর্ণ অঞ্চল প্রায় গতকালের মতোই নিমজ্জিত অবস্থায় থাকবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের প্রফেসর সাইদুর রহমান চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে বলছিলেন আজকে যে জোয়ারের যে বিশেষত্বের কথাটা বলছেন, তিনি বলছেন চলতি বছর যে 705টি জোয়ার হবে, তার মধ্যে আজকে জোয়ারটি সবচেয়ে উচ্চতর, অর্থাৎ তাদের হিসাব অনুযায়ী এটা হচ্ছে 3.265 মিলিমিটার, যার উচ্চতা প্রায় 10 ফুটের সমান বা আর একটু বেশি হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জোয়ারের পানি যেমন বাড়ছে, তেমনি কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, এবং সেই সাথে জানেন যে কাপ্তাই হ্রদের পানি কিন্তু প্রতি সেকেন্ডে প্রায় 34 কিউসেকের মতো, 36,000 কিউসেকের মতো পানি ছেড়ে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু গতকালকে আমরা দেখেছি চট্টগ্রাম শহরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আগে যেগুলো প্লাবিত হতো না সেগুলো এলাকাগুলো। এবং আমি যদি বলি যে পতেঙ্গার কথা উদাহরণ দিই, গতকালকে কিন্তু পুরো পতেঙ্গা বেরিবাত এলাকায় পানি উঠে গিয়েছিল, যেখানে এখানে কিছু দোকানপাট সরিয়ে নেওয়া হয়েছে। ঠিক আজকে অর্থাৎ এখন যে জোয়ার অবস্থা আমরা দেখেছি, যখন ভাটা ছিল বা জোয়ার শুরু হওয়ার আগে, এটি এই যে এখন যে পানির যে স্রোত দেখা যাচ্ছে, সেই স্রোতটি ছিল অন্তত 1 কিলোমিটার দূরে ছিল, কিন্তু এখন স্রোত আস্তে আস্তে এগিয়ে আসছে এবং এটি এখন বেরিবাদে আশ্রয় পড়ছে। অর্থাৎ বেলা যত বাড়বে তত জোয়ারের পরিমাণটা বাড়বে এবং ঢেউর পরিমাণটা বাড়বে, আর এর ফলে প্লাবিত হবে কিন্তু শহরের যে নিচু এলাকাগুলো রয়েছে। তবে এখন আর নিচু এলাকা বলা যায় না, আগে যেমন বলা হতো জোয়ারের পানি ঢুকলে বাকুলিয়া, দেওয়ানবাজার, চকবাজার এলাকা প্লাবিত হতো। এখন আসলে সে পরিস্থিতি পাল্টে গেছে। এখন আর উঁচু নিচু বলে কিছু হচ্ছে না চিটাং শহরে। এখন চট্টগ্রাম শহরে মূলত যখনই জোয়ার হচ্ছে, যখনই প্রবল বর্ষণ শুরু হচ্ছে, তখনই কিন্তু পুরো এলাকাটি চট্টগ্রাম শহর প্লাবিত হচ্ছে। আমরা গতকালকে দেখেছি বা তার আগের দিনও দেখেছি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ যে এলাকাটি বলা হতো একসময় পানি উঠতে হবে, পরবর্তীতে সেখানে যখন ড্রেনেজ সিস্টেম হয় এরপর কিছু উন্নত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি গতকালকেও আগ্রাবাদ সিনেমা, তারপরে বনানী কমপ্লেক্সের সামনে এবং দেখেছি বারেক বিল্ডিং মোড় সহ ইপিজেড এলাকা, সে এলাকায় কিন্তু ব্যাপক পানি জমে গেছিল। আজকেও সে ধরনের একটা আশঙ্কা করছে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছে যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, চট্টগ্রাম, মংলা, পায়রা এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং তারা বলছেন ঝোড়ো হওয়ার এখনো আশঙ্কা রয়েছে। তো এখন পর্যন্ত সাথীরা আমার কাছে ছিল যে জোয়ারে তার সর্বশেষ তথ্য। বঙ্গোপসাগরে আজকে সর্বোচ্চ জোয়ারের সম্ভাবনা জোয়ার হচ্ছে এবং সেই জোয়ারে চট্টগ্রাম শহরের কি পরিস্থিতি হতে পারে সে সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। তিনি ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। ইতিহাস, ঐতিহ্য আর কৃষ্টিকে ধারণ করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এছাড়া পুরস্কার দেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের প্রতি যাতে কেউ চাপ সৃষ্টি না করে এজন্য সংশ্লিষ্টদের সতর্ক হওয়ারও আহ্বান জানান। অনুষ্ঠানে কাজের স্বীকৃতি স্বরূপ 31 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি, তাই সোমবার বিকেল থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছিল নির্মাতা, শিল্পী আর কলাকুশলীদের আগমনে রঙিন। অনুষ্ঠানের শুরুতেই ছিল চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদান রাখায় 25টি বিভাগে 30 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ পর্ব। একে একে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন 2015 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র অনিল বাগচির একদিন ও বাপজানের বায়োস্কোপের পরিচালকরা। আজীবন সম্মাননা দেওয়া হয় চিত্রনায়িকা শাবানা এবং সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানকে।
প্রধানমন্ত্রী বলেন ৭৫ পরবর্তী সরকারগুলো যেখানে দেশ ও সংস্কৃতিতে অশ্লীলতার বীজ বপন করেছিল, তখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেছে। জীবন সায়াহ্নে উপনীত শিল্পীদের জন্য চলচ্চিত্র অঙ্গনের জন্য বিশেষ ট্রাস্ট গঠনের ঘোষণা দেন তিনি। এছাড়া শিগগিরই সাভারের কবিরপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণের কাজ শেষ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের তো 5 বছর মেয়াদে নির্বাচিত হয়ে আসি, আর 5 বছর পর পর ভোটের জন্য জনগণের কাছে যেতে হয়, আর জনগণ ভোট দিলে আবার ফিরে আসি, আর না হলে আসতে পারবো না। কিন্তু আমরা থাকতে থাকতেই যে কাজগুলি হাতে নিয়েছি সেগুলি যাতে দ্রুত শেষ হয় সেটাই আমরা চাই, কারণ আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত। কারণ অনেক কাজ শুরু করে যাই, যখন আবার দেখেছি 96 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছিলাম, কিন্তু 2001-এ যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো এরপরে সব অনেক কিছুই বন্ধ করে দিল। এ সময় চলচ্চিত্র ও সিনেমা হলে সংশ্লিষ্টদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের যারা বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করেন তারা আরো উন্নত মানের সিনেমা করবেন, যা আমাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি সবকিছু যেন ধারণ করতে পারে। তুমি আরো কাছে আসিয়া। এরপর দর্শক সারিতে বসে মনোজ্ঞ বিভিন্ন পরিবেশন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আদালতের অনুমতি না নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের বিষয়ে আগামী 27 জুলাই আদেশ দেবেন আদালত। গতকাল এ নিয়ে শুনানি হয়। শুনানি চলাকালে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতারের নির্দেশ দিলেও পরবর্তীতে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তা প্রত্যাহার করেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই সোমবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। আদালতকে অবহিত না করে বিদেশ যাওয়ায় কার্যক্রমের শুরুতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন বাতিল করার আবেদন করেন দুদকের আইনজীবীরা। এর আগে গত 20 জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করেন তারা। গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে করা দুটি আবেদন নিয়েই যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয় পক্ষের আইনজীবীরা। পরে 27 জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। বেগম খালেদা অসুস্থতার কারণে বিদেশে গেছেন, এখন যদি 35টা মামলা এভাবে দরখাস্ত দিতে হয়, হ্যাঁ তাইলে পরে 35টা কোর্টে যেতে হবে, তাহলে 3 বছর সময় লাগবে। সেই জন্য আমরা আদালতকে বলেছি যে এইটা কোনো জুডিশিয়াল নর্মসের মধ্যে পড়ে নাই। তিনি বিনা অনুমতিতে বাংলাদেশ ছেড়েছেন, আদালতকে জানান নেই এবং মামলার কার্যক্রমে ব্যাহত হচ্ছে, এই 3টি কারণ উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে মামলার কার্যক্রমকে শেষ করার জন্য আমরা আবেদন করেছি। মাননীয় আদালত পরবর্তীতে 27 তারিখে এ ব্যাপারে তিনি আদেশ প্রদান করবেন। এদিকে আদালতের কার্যক্রম চলাকালে বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিচারক ডক্টর আখতারুজ্জামানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ব্যারিস্টার খোকনকে সংযত হওয়ার পরামর্শ দেওয়ার পরও বিচার পরিচালনা নিয়ে একতরফা মন্তব্য করতে থাকলে বিচারক তাকে আটকের নির্দেশ দেন। পরবর্তীতে ব্যারিস্টার খোকনের পক্ষে সিনিয়র আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে গ্রেপ্তারের নির্দেশ প্রত্যাহার করেন আদালত। এই মামলায় বিভিন্ন রকমভাবে আদালতের কার্যক্রমকে ব্যাহত করার জন্য চেষ্টা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত আইনজীবীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। ক্ষমা প্রদর্শন করায় আজকের এই উদ্ভূত পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেয়েছি। কিছু হয়তো এই কথাবার্তা হয়েছে, পরবর্তীতে আদালতের ল্যাঙ্গুয়েজেই এটা সমাধান হয়ে গিয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে কেউ যাতে সভা সমাবেশে মনগড়া মন্তব্য করে বিভ্রান্তি ছড়াতে না পারেন, এ বিষয়ে আদালতকে তৎপর হওয়ার তাগিদ দেন বেগম জিয়ার আইনজীবীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বরিশালের আগলছাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমানের বিরুদ্ধে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির কোন প্রমাণ খুঁজে পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কথা জানান। তিনি বলেন, ইউএনও প্রতি আইনি কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ দেখিয়ে বরগুনা ও বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
ঘটনার শুরু গেল মার্চ মাসে। বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমান বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দায়িত্ব পালনকালে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর আঁকা জাতির পিতার ছবি দিয়ে ২৬ মার্চ উপলক্ষে নিমন্ত্রণপত্র ছাপেন। এতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে মর্মে ক্ষুব্ধ হয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজু ৭ জুন মানহানির মামলা করেন। ওই মামলায় সমন জারির প্রেক্ষাপটে ১৯ জুলাই তারিক সালমানের আদালতে হাজির এবং হাতকড়া পরানো ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে জনপ্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই বাস্তবতায় সোমবার সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টিতে নাখোশ। আর এতে প্রাথমিকভাবে তারিক সালমানের কোনো অপরাধও খুঁজে পায়নি প্রশাসনের ঊর্ধ্বতন মহল। তাই ওই ২ জেলা প্রশাসকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেভাবেই নেওয়া হবে। যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, ডেফিনিট পদক্ষেপ নেব, যেন এটা আগামীতে আর কেউ এরকম অন্যায় করতে সাহস না পায়। এদিকে সোমবারের মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের জানান, তারিক সালমানের ঘটনায় বরিশালের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার যে চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলেন তা খারিজ করা হয়েছে। পুরো ঘটনা তদন্তে গঠন করা হয়েছে উচ্চতর তদন্ত কমিটিও। অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসনের একজন জয়েন্ট সেক্রেটারি, জননিরাপত্তা বিভাগের একজন জয়েন্ট সেক্রেটারি, আইন ও বিচার বিভাগের জয়েন্ট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি। এই ৫ জনের কমিটি ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিবেন। ডেভিয়েশন বা আবার এক্সেসিভ পাওয়ার বা আইনের বিচ্যুতি হয়েছে কিনা সেটা ওনারা দেখবেন। আমরা ওটার মধ্যে কোনো পাইনি, দোষ পাইনি। দায়িত্ব পালনের ব্যর্থতা আমলে নিয়ে এরই মধ্যে বরিশালের জেলা প্রশাসক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত নিয়ে আসা হয়েছে। এদিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানকে বরিশাল এবং পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমানকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রার দ্বিতীয় দিনে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে গেছে আজকের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রার খবর জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাবিব। সেতলা, এই মুহূর্তে আমি রয়েছি যে আশকোনা যে হজ ক্যাম্প, সেই হজ ক্যাম্পের মধ্যে যে ইমিগ্রেশন অফিস, সেই অফিসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনের যে ২ নম্বর অর্থাৎ দ্বিতীয় যে ফ্লাইটটি যাবে দুপুর ২টা ২৫-এ, সেই ফ্লাইটের যারা যাত্রী রয়েছেন সেই যাত্রীরা কিন্তু মূলত এখন এই ইমিগ্রেশনের ভেতরে প্রবেশ করছেন। তারা কিছুক্ষণ আগেই হজের যে প্রাথমিক কাজ এহরাম বেঁধে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে, আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন অফিসের মধ্যে প্রবেশ করছেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ইমিগ্রেশনের যে চেকিং, বোর্ডিং পাস, এগুলো যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে সেই কাজগুলো তারা করছেন। আর এর আগে আমি এখানে পৌঁছানোর পর আমি বিমান অফিসে অর্থাৎ বাংলাদেশ বিমানের যে অফিসে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আবহাওয়া খারাপ ছিল সেই কারণেই কিন্তু একটু শঙ্কা থেকে যায় যে ফ্লাইটের কোনো ব্যত্যয় ঘটবে কিনা, নির্ধারিত সময় যেতে পারবে কিনা। কিন্তু তাদের সাথে কথা বলে আমি যেটি জেনেছি, নির্ধারিত সময় অর্থাৎ ভোর ৬টা ২৫ মিনিটে আজকের দিনের যে প্রথম ফ্লাইটটি ছিল নির্ধারিত হজ ফ্লাইট, সেই ফ্লাইটটি রওনা দিয়েছে। আজকে আপনি জানেন যে আজকে হজ ফ্লাইটের দ্বিতীয় দিন। গতকালকে কিন্তু সকাল ৭টা ২৫-এ কিন্তু আপনার প্রথম ফ্লাইটটি গিয়েছিল সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে। আর আপনি জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারের সব থেকে বেশি সংখ্যক হজ ফ্লাইট যাবে। এছাড়া চিটাগং এবং সিলেট এই দুটি বিমানবন্দর থেকেও কিন্তু হজ ফ্লাইট যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ দুপুর ২টা ২৫-এ যে ফ্লাইটটি যাবে সেই ফ্লাইটের যাত্রীরা এখন লাইনে দাঁড়িয়ে তাদের কার্যক্রম সেরে নিচ্ছেন। আমি আমার সাথে রয়েছেন একজন হজ যাত্রী, তার সাথে ছোট্ট করে যদি আপনি একটু বলেন যে হজের প্রাথমিক যাত্রা আপনারা শুরু করেছেন, তো কেমন লাগছে? আর সেখানে যে আল্লাহর কাছে কি দোয়া? না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা
মানে সহি সালামতে এই পর্যন্ত আজকে আসতে পারছি, এটা আল্লাহর জন্য, মানে আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই আমরা এজন্য। আর অবশ্যই দেশের সমৃদ্ধির জন্য আমরা দোয়া করব। ভালো আপনাকে থাকার জন্য। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। তো সাথীলা, আপনি এমনটি কিন্তু সকল হাজিরাই কিন্তু এমনই বলছেন যে তারা দেশ এবং দেশের শান্তির জন্য তারা সৌদির সেই কাবা শরীফে গিয়ে দোয়া করবেন। তো এই ছিল মোটামুটি আশকোনার হজ ক্যাম্প থেকে যাত্রীদের যাতায়াতের সর্বশেষ অবস্থা। হজ যাত্রার খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। এদিকে আর 419 জন হজযাত্রী নিয়ে এবারের প্রথম হজ ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এ সময় হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম ফ্লাইটে যাত্রীদের সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে খেজুর, জায়নামাজ ও তসবিহ তুলে দেওয়া হয়। বাংলাদেশি হজযাত্রীদের জন্য ইতিমধ্যে বাড়ি ভাড়া থেকে শুরু করে হজ পালনের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানান কনসাল মাসুদুর রহমান। পরে আরও 3টি হজযাত্রীবাহী বিমান সৌদি আরবে পৌঁছে। সময় সংবাদে আরও থাকছে ভোগান্তি আর যানজটের শহর দিনাজপুর। সরু রাস্তায় ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি চলে যানবাহন। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে অজ্ঞাত পরিচয়ের লাশের সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রে বেয়ারিশ হিসেবে দাফন হচ্ছে সেগুলো। তবে বেয়ারিশ লাশের পূর্ণাঙ্গ কোনো তথ্য জানে না হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন। আঞ্জুমানে মফিদুল ইসলামের হিসেব মতে প্রতি বছরই গড়ে 1,542 লাশ দাফন করেন তারা। পুলিশ বলছে নিখোঁজদের বিষয়ে স্বজনরা তৎপর হলেই কমবে বেয়ারিশ থেকে যাওয়া লাশের সংখ্যা। মৌসুমী ময়ের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল ইসলাম। জন্মিলে মরিতেই হবে, কথাটি চিরন্তন। তবু প্রিয়জনের বিদায় মানতে পারেন না কেউই। ব্যতিক্রম এই চিত্রটি মিটফোর্ট হাসপাতালের বাইরে 2 দিন ধরে পড়ে থাকা নিথর মরদেহটিকে ঘিরে স্বজনদের বিলাপ তো দূরের কথা, কেউ জানতেও পারল না পরিচয়। রয়েছে উল্টো চিত্র। দীর্ঘদিন আপনজনদের খোঁজ না পেয়ে অনেক পরিবারই হারানো বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি ভিড় করছে মর্গ থেকে মর্গে। রাজধানীর স্বামীবাগের তেমন একটি পরিবার এটি। শুক্কুর আলী, বয়স 40-এর কোঠায়, খোঁজ নেই 3 মাস। চোখে আবেগ আর কপালে দুশ্চিন্তার ছাপ নিয়ে দুর্ভোগে কাটছে এই পরিবারের দিন। মিটফুটে যা দেখে এলাম অন্য রাস দিনকে ঢাকা মেডিকেল প্রথম গেছি, ওই দিন 2টা লাশ দেখাইছে। সিলেট বাস স্ট্যান্ডের মধ্যে পোস্টার এরকম অনেক লাগাই দিয়েছি। একই চিত্র ঢাকা মেডিকেলেও। তবে প্রতিদিনই দীর্ঘ হতে থাকা বেয়ারিশ লাশের কোনো তালিকা রাখে না হাসপাতাল কর্তৃপক্ষ। আলাদাভাবে কয়টা বেয়ারিশ আসলো, কয়টা কি আসলো, পুরুষ আসলো, মহিলা আসলো, ওইভাবে আমরা কোনো স্পেসিফাই করি না আর কি। আমরা টোটাল একটা জেনারেল একটা হিসাব রাখি। সবশেষ বেওয়ারিশি লাশগুলোর ভরসা আঞ্জুমান মফিদুল ইসলাম। তাদের হিসেব মতে রাজধানীতে প্রতি বছরই গড়ে 1,500 বেওয়ারিশ লাশ পাওয়া যায়। মেডিকেল কলেজ, পুলিশ তারা আমাকে লাশ দিচ্ছেন, আমি শুধু ক্যারি করছি, বহন করছি, বহন করে নিয়ে যাচ্ছে যেখানে দাফন হবে সেখানে। হাত বদলের পর মাটির বুকে শেষ ঠাঁই মেলার কথা জুরাইন কবরস্থানে। সেখানেও বিধিপাম মিলছে না মাত্র 3,500 জায়গা। প্রায় মাসে 250 থেকে 300 বেওয়ারিশ লাশ আছে। সাধারণ লাশও মাসে প্রায় 250 থেকে 300 লাশ আসে। এখন 2 দিকে লাশ আমরা সামাল দিতে পারতাছি না। বৃষ্টি হলে পানি জমে যায়, আর বেশি বৃষ্টি হলে লাশ সহ ভাইসা ওঠে। বেওয়ারিশ লাশগুলোর শনাক্তকরণ প্রক্রিয়া গতানুগতিক ও দায়সারা, নেই প্রযুক্তির ব্যবহার। তবু প্রশাসনের দাবি বেশিরভাগ ক্ষেত্রে লাশ বিকৃত থাকায় শনাক্ত করা সম্ভব হয় না। একটি লাশ কিন্তু বছরের পর বছর রাখা সমীচীন না, অথবা আমরা পারিও না। একটা ব্যক্তিকে শনাক্ত করার জন্য যে ছবি অথবা যে ফিঙ্গারপ্রিন্ট প্রযোজ্য ক্ষেত্রে সেগুলো আমরা সংরক্ষণ করে থাকি। আঞ্জুমানের তথ্য মতে রাজধানীতে প্রতিদিন গড়ে 4টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। অভিভাবকহীনভাবে চলছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্য উপ উপাচার্য না থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। এতে সেশন জটে শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় 5,000 শিক্ষার্থী। এমনকি উচ্চতর ডিগ্রি অর্জনের পথও আটকে আছে তাদের। এই অবস্থায় দ্রুত সংকট নিরসনের দাবি শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কয়েক বছর ধরে শূন্য রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারের পদ। এর মধ্যে মেয়াদ শেষ না হলেও চলতি বছরের চৌঠা মে চলে যান উপাচার্য ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। এরপর এখনো নতুন কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। এতে একেবারে অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য না থাকায় বন্ধ রয়েছে পরীক্ষার ফল প্রকাশ, মূল সনদ উত্তোলন, অর্থ সংক্রান্ত অনুমোদন ও একাডেমিক সভা। শিক্ষক কর্মকর্তাদের পদোন্নতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমও স্থবির। এতে নানামুখী সংকটের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও পরীক্ষাগুলো নিতে পারছি না। নতুন সেশন যেগুলো শুরু হয়েছিল তারা অনেক বড় একটা সেশন জটে পড়ে যাচ্ছে। আমাদের ছাত্ররা যারা বিদেশে হায়ার এডুকেশনে যাবে তাদেরকেও আমরা অ্যাপ্রুভাল দিতে পারছি না। এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসার জন্য আমরা অতি দ্রুত একজন ভাইস চ্যান্সেলর চাচ্ছি। পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় সেশন জটে পড়েছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উচ্চতর ডিগ্রি নিতে বিদেশ গমনেচ্ছুরা। সনদপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় সকল প্রক্রিয়া আটকে আছে বলে দাবি তাদের। অন্যান্য সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ডেট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কোনো ভর্তি পরীক্ষার ডেট দেওয়া হয় না। এভাবে আমরা যদি পিছিয়ে যেতে থাকি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, ভবিষ্যতে আমরা কিভাবে এটাকে কাটায় উঠতে পারবো সেটা নিয়ে আমরা আসলে শঙ্কায়। অতি দ্রুত যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আশা করছেন সংকট মোকাবেলা করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত উপাচার্য নিয়োগ দেওয়া হবে। একাডেমিক, আর্থিক এবং প্রশাসনিক সকল কাজ স্থবির হয়ে পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় আমরা একটা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। বর্তমান সরকার যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিটি বিবেচনা করে দ্রুত একজন নতুন ভাইস চ্যান্সেলর, যোগ্য ভাইস চ্যান্সেলর আমাদের বিশ্ববিদ্যালয়ে দেন। 2003 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বর্তমানে 5টি অনুষদে 15টি বিভাগে শিক্ষার্থী প্রায় 5000 আর শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন 659 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। দীর্ঘদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও সাধারণ মানুষ। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে ঢাকার বাইরে থেকে কাঁচা সবজি নিয়ে আসতে দুর্ভোগ পোহাতে হয় পাইকারদের। এটি রাজধানীর কারণ বাজারের প্রতি রাতের দৃশ্য। প্রতিদিন এখানে বিভিন্ন জেলা থেকে কাঁচা সবজি নিয়ে রাজধানীতে আসেন ব্যবসায়ীরা। গত 3 দিনের টানা বৃষ্টির কারণে বিভিন্ন সবজি পচন ধরাতে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে অনেক করলা ক্ষতি হয়ে যায়, অথচ বৃষ্টির পানি পড়লে করলাটা গা হয়, গা হলে করলাটা বাদ হয়ে যায়। বৃষ্টিতে পাইকার বাজারে কম আসে, ওই জন্য যে পাতা 40-50 টাকা দাম কমে লাগে, 20-30 টাকা দাম হয়। রাতভর বৃষ্টিতে খেটে খাওয়া এসব শ্রমজীবীরাও পড়েন বিপাকে। বৃষ্টি উপেক্ষা করেই গাড়ি থেকে পণ্য খালাস করছেন তারা। মুষলধারে বৃষ্টির কারণে যথাসময়ে পণ্যবাহী ট্রাক ঢাকায় পৌঁছাতে বিলম্ব হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট ও রাস্তাঘাটের খানাখন্দের কারণেই বিলম্ব বলে মন্তব্য পরিবহন শ্রমিকদের। বৃষ্টিপাতের সমস্যা, আর বৃষ্টি পাইকার নাই, মালের দাম কম। বৃষ্টির কারণে যানজট তো একটু লাগবেই। জামটা লাগে অ্যাকচুয়ালি ওই গাবতলি ওই সাইডে, তারপর মা সাইডে। রাস্তায় পুলিশ ছিল না, সেজন্য ড্রাইভাররা ঘুমিয়েছিল। সাধারণত বৃষ্টি হলে নগরবাসীর দুর্ভোগ বাড়ে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজির দাম। তবে বৃষ্টির সঙ্গে দাম কম বেশি নিয়ে বাজারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তি আর যানজটের শহর এখন দিনাজপুর। দুধারে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সরু রাস্তা আর ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি চলে ইজি বাইক। সে সঙ্গে রয়েছে রিকশা ও ভটভটি। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। শহরবাসীর অভিযোগ, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ নির্বিকার। আর ট্রাফিক বিভাগ মেয়রের গাফিলতি ও অবহেলাকেই দায়ী করছেন। তবে মেয়রের দাবি যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইজি বাইকের শহর এখন দিনাজপুর। সড়কের ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি ইজি বাইক চলাচল করছে। আর অনেকটা ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়াই চলছে যানবাহন। অনুমোদনহীন 3 হুইলার, কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর, বাস, ট্রাক সবই চলে শহরের রাস্তায়। যানবাহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি সভায় সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি আজও। ফলে বাধ্য হয়ে শহরবাসীকে যানজট যন্ত্রণা আর জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গাড়ি ঘোড়া এমনভাবে বেপরোয়াভাবে চলাফেরা করতেছে যে এই রাস্তা থেকে আরেক রাস্তা পার হবেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বাইরের অটোগুলি ভিতরে ঢুকছে, জাম লাগছে। এটাকে নিয়ন্ত্রণ করা পৌরসভার দায়িত্ব। অটোওয়ালাদের নাই কোনো লাইসেন্স,
ওরা দীর্ঘদিন থেকে রিক্সা চালাইতো। যানবাহন নিয়ন্ত্রণে মেয়র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ বলে সামাজিক সংগঠনগুলোর অভিযোগ। সুন্দর শহরে একটা সুন্দর পরিবেশে বসবাস করতে চাই, সেটা নিশ্চিত করবে। এই নিশ্চিত করার দায়িত্ব তো প্রথম হচ্ছে পৌর মেয়র, তারপর পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন। পৌর কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া কয়েকজন ট্রাফিক দিয়ে যানজট নিরসন সম্ভব নয় বলে জানালেন ট্রাফিকের এই কর্মকর্তা। পৌরসভার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা 4000 অটোকে শহরে চলতে দিবে 2 শিফটে। এই অটোগুলো কোনো মোটরযান আইনের আওতায় পড়ে না, তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। তবে মেয়রের দাবি, যানজট থেকে শহরবাসীকে মুক্তি দিতে জেলা প্রশাসনের সহযোগিতায় কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরতলি থেকে দিনাজপুর পৌর এলাকায় ঢোকার পয়েন্টগুলোতে আমরা ইতিমধ্যে কয়েকবার ঝটিকা অভিযানের মাধ্যমে এবং শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকবার আমরা কিন্তু অবৈধ ইজি বাইকগুলো ধরেছি। 24.75 বর্গ কিলোমিটারের দিনাজপুর পৌরসভায় 1.25 লাখ মানুষের বসবাস, আর 4000 ইজি বাইকের চলাচলের অনুমোদন থাকলেও চলছে 16,000-এরও বেশি। সময় সংবাদ, দিনাজপুর। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়ন ও সহায়তার লক্ষ্যে 2007 সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সরকার। এরপর থেকেই উন্নত মানের পণ্য উৎপাদন ও বিপণনে উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতার যোগসূত্র গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তবে পর্যাপ্ত তহবিল না থাকায় উদ্যোক্তাদের চাহিদা মতো ঋণ সহায়তা ও প্রশিক্ষণ দিতে পারছে না সংস্থাটি। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। বিস্তারিত হাজিরা শিউলির রিপোর্টে। 10 বছর আগে মাত্র 5000 টাকা নিয়ে বুটিকের ব্যবসা শুরু করেছিলেন আনোয়ার শিউলি। কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খরচ বাদে প্রতি মাসে এখন তার লাভ থাকে 1.5 লাখ টাকা। এই অবস্থা সেল পার্টি পেয়েছি, এখন আমার 2টা শোরুম, আমার ফ্যাক্টরি আছে, 45 জন ওয়ার্কার আছে। তবে এই নারীর মতো ভাগ্য সহায় নয় সব উদ্যোক্তার। এসএমই ফাউন্ডেশনের ঋণ সহায়তা কর্মসূচি সীমিত হওয়ায় অনেক উদ্যোক্তাই পায় না মূলধনের যোগান। যারা অনেক দিন ধরে কাজ করছে তারা অনেক লোন পাচ্ছে, আর যারা নতুন কাজ করছে তারা দেখা যাচ্ছে যে একদমই লোন পাচ্ছে না। ফাইন্যান্সের কারণেই কিন্তু অনেকে পিছিয়ে যায়, কিছুদিন ব্যবসাটা চালানোর পর দেখা যায় তারা স্টপ করে দিতে বাধ্য হয়। এই এসএমই প্রশিক্ষক জানান, প্রতিষ্ঠার পর 2-1টি প্রশিক্ষণ কোর্স সংযোজন ছাড়া তেমন বাড়েনি ফাউন্ডেশনের কার্যক্রম। ট্রেনিংগুলো আরো বাড়ানো উচিত, লোনের সেক্টরগুলো বাড়ানো উচিত, প্রোডাক্ট তৈরি করার একটা সেল সেন্টার করা উচিত। প্রতিষ্ঠাকালে ফাউন্ডেশন পরিচালনার জন্য 200 কোটি টাকার তহবিল দেয় সরকার। এর মধ্যে 60 কোটি টাকা চুক্তিবদ্ধ ব্যাংকের মাধ্যমে 9% সুদে ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানান, যথেষ্ট তহবিল না থাকায় কাজের পরিধি বাড়ানো যাচ্ছে না। তবে উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট স্থাপন সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান তারা। ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিতে যাওয়া, ইন্টারন্যাশনাল মার্কেট লিঙ্কেজ করে দেওয়া, সকল কার্যক্রম করতে গেলেই তো আমাদের এন্ডাউমেন্ট ফান্ডটাকে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, তাহলে এখন যে কাজটা হচ্ছে সেটা 10 গুণ বেড়ে যাবে। ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয়ে কয়েকটি প্রকল্প প্রস্তাব দাখিল করেছি। একটি প্রস্তাবে এডিবি সহায়তা করতে সম্মত হয়েছে এবং একাধিক প্রকল্প সৌদি আরবে সহায়তার জন্য অপেক্ষমান আছে। যদি অনুমোদন পাই তাহলে সারা দেশে ক্লাস্টার উন্নয়নে আমরা সক্ষম হব। এ পর্যন্ত 1200 উদ্যোক্তাকে ঋণ দিয়েছে ফাউন্ডেশন। বাংলাদেশ ব্যাংক থেকে সহায়ক তহবিল পেলে এই কর্মসূচি বাড়ানো সম্ভব বলে জানায় সংস্থাটি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানের লাহোরের শক্তিশালী বিস্ফোরণে 26 জন নিহত এবং 52 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে নগরীর ফিরোজপুর সড়কের কাছে কোট লাখপাত সবজি বাজারে এই বিস্ফোরণ হয়। একটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। বিস্ফোরণের স্থল মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবন থেকে 100 মিটারের মধ্যে এবং আরফা করিম পার্কের কাছে বলে জানিয়েছে গণমাধ্যম। গোটা এলাকা নিরাপত্তা বেষ্টিত থাকার পরও এ ধরনের ঘটনা কি করে ঘটল খতিয়ে দেখার কথা জানিয়েছে তদন্তকারীরা। নিহতদের মধ্যে 3 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে। আলামত সংগ্রহে কাজ করছে ফরেনসিক টিম। ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন রামনাথ কোবিন্দ। স্থানীয় সময় 12টায় নয়াদিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে এই শপথ অনুষ্ঠান
হবার কথা রয়েছে। একই সঙ্গে 5 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কোবিন্দকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশের কানপুর গ্রামের কৃষক পরিবারে বেড়ে ওঠা কোবিন্দ ভারতের ইতিহাসে দ্বিতীয় দলিত প্রেসিডেন্ট। পার্লামেন্ট সদস্য ও রাজ্যের বিধায়কদের 2/3 সমর্থন পেয়ে বিজয়ী হন 71 বছর বয়সী কোবিন্দ। পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে মসজিদ এলাকায় কড়াকড়ি ব্যবস্থায় শিথিলতা আনা হবে বলে জানিয়েছে মসজিদের পরিচালক শেখ নাজিহ বারিকাত। সোমবার ইসরায়েলের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে 3 ফিলিস্তিনির গুলিতে 2 ইসরায়েলি পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ওই 3 অস্ত্রধারীর মৃত্যুর ঘটনায় এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসা মসজিদ 2 দিন বন্ধ রাখার পর খুলে দেয়। তবে মসজিদের বাইরে মেটাল ডিটেক্টর ও গোপন ক্যামেরা স্থাপন করলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা। ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে কোনো ভাবনা নেই। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে মুখিয়ে আছেন। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার শক্ত দল হলেও নিজেদের ঘরের মাঠে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে বিশ্বাস সাকিবের। সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারে 3 পর্বের প্রথমটির বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। এক্সাইটমেন্ট কাজ করে যে ওদের সাথে একটা খেলার সুযোগ আসবে সামনে ইনশাল্লাহ। তো সেদিক থেকে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ থাকবে। তো আমাদেরও অনেক নতুন নতুন কিছু শেখার সুযোগ আসবে। টেস্টে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কিন্তু তাতে কি বাঘের ডেরায় সহজে পার পাবে না অজিরা, সেই আগাম বার্তাই দিলেন এই বিশ্বসেরা। ওরা এওতেও খুবই ভালো করে, হোমে তো ওদের মানে তুলনায় হয় না। তো ওদের সাথে যে কোনো ম্যাচ, ওডিআই ম্যাচই হোক, সেটা টি20 হোক, টেস্ট হোক, অনেক কম্পিটিটিভ হয়। আমাদের যে খেলার ইমপ্রুভমেন্ট আছে ওটা আমরা চেষ্টা করব ধরে রাখার। আমি বিশ্বাস করি আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি। বর্তমান টি20-র অধিনায়ক তিনি। মাশরাফির পর ওয়ানডের অধিনায়কত্ব হয়তো বর্তাবে সাকিবের কাঁধে, তবে ভবিষ্যতের নেতৃত্বের ভাবনা এখনই নয়। যেটা আসেনি কিংবা আসবে হয়তো কোনো কিছুর গ্যারান্টি নাই, সেটা নিয়ে আসলে চিন্তা করে তো আমার কাছে মনে হয় না সময় নষ্ট করার দরকার আছে। প্রেজেন্টটা নিয়ে আমি চিন্তা করতে পছন্দ করি। আগে টি20 ম্যাচ একটা আসুক, নেক্সট হয়তো সাউথ আফ্রিকার সাথে খেলা আছে, তো তখন দেখা যাবে। আসলে সিচুয়েশনগুলো আসলে বোঝা যাবে যে আমি এনজয় করলাম কি করলাম না। এর আগে 2009 থেকে 11 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। এটা খুবই একটা পজিটিভ ভাইব। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গোপসাগরে বছরের সর্বোচ্চ জোয়ার আজ, উচ্চতা প্রায় 10.5 ফুট, জানিয়েছেন বিশেষজ্ঞরা। কক্সবাজারে পাহাড় ধসে 4 জনের মৃত্যু। বান্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। বারবার সতর্ক করেও সরানো যাচ্ছে না। সেচ কাজ ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা নদীকে ঘিরে নির্মাণ করা অর্ধতট সুইচ গেট কাজে আসছে না। সিটি কর্পোরেশনের ড্রেনেজ অব্যবস্থাপনায় কারণ। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা। সঠিক তথ্য নেই কারো কাছে। নিখোঁজদের বিষয়ে স্বজনদের তৎপর হওয়ার আহ্বান। এবং তহবিল না থাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে প্রয়োজনীয় সহায়তা দিতে পারছে না এসএমই ফাউন্ডেশন। শক্তিশালী করার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।